আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল নিলামে ভাগ্যবান সিলেট টাইটান্স, তারা কম খরচে ভালো একটা দল গঠন করতে পেরেছে। ভাগ্যবান বলছি এই কারণে, কারণ কিছু ফ্র্যাঞ্চাইজির বোকামির কারণে, তাদের আহ, অবুঝপনার কারণে, হয়তোবা তারা ইচ্ছা করে এরকমটা করেছে, তাদের কারণে সিলেট টাইটান্স দল তারা ইজিলি কিছু প্লেয়ারকে তারা ইজিলি পেয়ে গিয়েছে। তাদের দলের যেই 12 সদস্যের যে লোকাল ক্রিকেটার তারা নিলাম থেকে নিয়েছে, এর মধ্যে থেকে 4-5 জন ক্রিকেটার আছে, 5 জন ক্রিকেটার আছে যাদেরকে তারা ইজিলি পেয়ে গেছে, ভিত্তিমূল্যে তাদের পেয়ে গেছে। তাদেরকে দলে ভেড়ানোর ক্ষেত্রে প্রথমটাকে তারা ইজিলি পেয়ে গেছে, যাদেরকে নিয়ে হয়তো সিলেট টাইটান্সও এতটা শিওর ছিল না যে ইজিলি তারা পেয়ে যাবে, কারণ তারা যখন নিলামে তাদেরকে দলে ভেড়ায়, তাদের মধ্যে তাদের উচ্ছ্বাসটা দেখলে বোঝা গিয়েছে যে তারা ইজিলি তারা একটা ভালো ক্রিকেটার পেয়ে গেছে। আপনারা যারা নিলাম লাইভ দেখেছেন, আমি পুরোটা লাইভ দেখেছি, আমি দেখেছি ওই সব ক্রিকেটার, বিশেষ করে ইমনের কথা বলছি, আফিফের কথা বলছি, তাদেরকে যখন দলে তারা ভিত্তিমূল্যে পেয়ে গেছে, তারা খুবই অবাক হয়েছে এবং তারা ওইভাবে আনন্দ উল্লাস করেছে, কারণ তারা একটা ভালো প্লেয়ারকে তাদের বেশি খরচ করতে হয়নি। তারা ভেবেছিল হয়তো বা দাম আরো বেশি তাদের যেতে হবে তাদেরকে দলে ভেড়ানোর ক্ষেত্রে। নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম রয়্যালস, তারা যদি আরেকটু ফাইট দিত, আরেকটু ফাইট বলতে তারা যদি এক দুটা ডাক দিত এইসব প্লেয়ারের ক্ষেত্রে, তাহলে কিন্তু সিলেট টাইটান্স একটা ভালো প্রাইস দিতে পারতো এই ক্রিকেটারগুলোতে। ভালো ভালো ক্রিকেটাররা ভিত্তিমূল্যে বিক্রি হয়ে গেছে। তারাও হয়তো বা আশা করেছিল যে তারা বিপিএল নিলামে ভালো পারিশ্রমিক বা ভালো একটা দাম পাবে, যেটা তারা পাচ্ছে না, তারা ভিত্তিমূল্যে বিক্রি হয়ে গেছে। অথচ তারা কিন্তু গত বিপিএল এ বা টি-টোয়েন্টিতে খুব ভালো পারফর্মার। আচ্ছা, এখন যদি মূল আলোচনায় আসি যে সিলেট টাইটান্সের দলটা কিরকম হলো। সিলেট টাইটান্স তারা নিলাম থেকে যে 12 জন ক্রিকেটার দলে ভিড়েছে, এর মধ্যে থেকে বি ক্যাটাগরি থেকে 2 জন ক্রিকেটার, সি ক্যাটাগরি থেকে 5 জন ক্রিকেটার, ডি ক্যাটাগরি থেকে 2 জন ক্রিকেটার এবং ই ক্যাটাগরি থেকে তারা 3 জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। এর মধ্যে থেকে বি ক্যাটাগরি থেকে তারা জাতীয় দলের নিয়মিত ওপেনার পারভেজ হোসেন ইমনকে কিছু না করে ইজিলি তারা পেয়ে গেছে ভিত্তিমূল্য 35 লক্ষ টাকায়। যেই পারভেজ হোসেন ইমন গত বিপিএলে 300-র উপর রান করেছে, বর্তমানে জাতীয় দলের হয়ে 486 রান খুব সম্ভবত করেছে, 23 ওভারে 138 স্ট্রাইক রেটে, এবছরে তার টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল সেঞ্চুরি পেয়েছে, 3টা 50 আছে। সেই পারভেজ হোসেন ইমনকে দলে ভেড়াতে যেসব দলগুলোর অপশন ছিল তাকে নেওয়ার, তারা ডাকই দেয়নি। তাই ইজিলি সিলেট টাইটান্স পারভেজ হোসেন ইমনকে পেয়ে গেছে। বি ক্যাটাগরিতে থাকা তাদের দ্বিতীয় ক্রিকেটার হচ্ছে ডানাতি পেসার খালেদ আহমেদ। গত বিপিএল এ চিটাগং কিংসের হয়ে 20টা উইকেট শিকার করেছিল, টপ 5 উইকেট টেকারদের মধ্যে ছিল। তাকে দলে নিতে কিছুটা ব্যাক পোহাতে হয়েছে, তাকে ভিত্তিমূল্যের 35 লাখ টাকা হলেও তাকে 47 লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স ফ্র্যাঞ্চাইজি। সি ক্যাটাগরিতে থাকা 5 জন ক্রিকেটারকে তারা তাদের দলে ভিড়িয়েছে। এর মধ্যে থেকে প্রথম নামটি হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব। আফিফ হোসেন ধ্রুব সি ক্যাটাগরিতে 22 লক্ষ টাকার ভিত্তিমূল্যে ছিল, তাকে 22 লক্ষ টাকার ভিত্তিমূল্যে তাকে দলে ভিড়িয়েছে। কোনো দল তাকে দলে নেওয়ার ক্ষেত্রে আগ্রহ দেখায়নি, এটাতে খুবই অবাক হয়েছে, হয়তোবা সিলেট টাইটান্সও অবাক হয়েছে, আফিফ হোসেন নিজেও হয়তোবা অবাক হয়েছে যে তাকে দলের ভেড়াতে কেউ আগ্রহ পোষণ করেনি। তাই সিলেট টাইটান্স এখানে ভাগ্যবান বলবো। তারপর তারা দলে কিনেছে ডানাতি পেসার এবাদত হোসেনকে। এবাদত হোসেন চৌধুরী, তাকে প্রথম ডাকে কেউ দলে ভেড়ায়নি, দ্বিতীয় ডাকে এবাদত হোসেনকে সিলেট টাইটান্স দলে ভিড়িয়েছে এবং তাকে তার ভিত্তিমূল্য 22 লাখ টাকাই তাকে দলে ভিড়িয়েছে। এবাদত হোসেন মতো ক্রিকেটারকে সেকেন্ড কোলে দল পেতে হচ্ছে, সেটা কিন্তু খুবই অবাক করা বিষয়। তারপর সিলেট টাইটান্স তারা বিপিএল ম্যান ওপেনার ব্যাটসম্যান রনি তালুকদারকে ভিত্তিমূল্য 22 লক্ষ টাকা ইজিলি পেয়ে গেছে। যে রনি তালুকদার বিপিএল এর রেগুলার পারফর্মার, গত বিপিএল এ 26 ওভারে 130 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, 300-র উপরে 286 রান করেছে। তাকে দলে নিতে কোনো দল আগ্রহ দেখায়নি, তাই তাকে ইজিলি পেয়ে গেছে। এটাও আরেকটা কিন্তু ইজিলি ভাগ্যবান বলতে হয় সিলেট টাইটান্সকে। তারপর সিলেটের স্ট্রাইকার্সের হয়ে সবশেষ 2-3 আসরে খেলা উইকেট কিপার ব্যাটসম্যান জাকির হাসানকেও তারা ভিত্তিমূল্য 22 লক্ষ টাকায় পেয়ে গেছে। জাকির হাসান গত বিপিএলে দুর্দান্ত করেছে সিলেট স্ট্রাইকার্সের হয়ে, খুব সম্ভবত 389 রান করেছিল, 35 ওভারে এবং 140 স্ট্রাইক রেটে। এই ধরনের হার্ড হিটিং ব্যাটিং করার পর সবশেষ বিপিএলে তাকে দলে ভেড়াতে সিলেট টাইটান্স বাদে কেউ আগ্রহী দেখায়নি, এটা খুবই অবাক হয়েছি। তবে সিলেট টাইটান্সের জন্য এটা লাকি, অর্থাৎ নিজ বিভাগের একজন ক্রিকেটারকে পেয়েছে। তারপর তারা সি ক্যাটাগরি থেকে ভিত্তিমূল্য 22 লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে মমিনুল হক সৌরভকে। মমিনুল হক সৌরভকে প্রথমটাকে কেউ দলে বেড়ায়নি, দ্বিতীয়টাকেও দলে বেড়ায়নি, তৃতীয়টাকে মমিনুল হককে দলে নিয়েছে সিলেট টাইটান্স ফ্র্যাঞ্চাইজি। ডি ক্যাটাগরি থেকে তারা 2টা ক্রিকেটারকে দলে নিয়েছে এবং দুইটাই মোটামুটি ভালো ক্রিকেটার। একটা হচ্ছে বাহাতি পেসার রুয়েল মিয়া সিলেটের ক্রিকেটার, তাকে তারা 23 লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে, তার ভিত্তিমূল্য ছিল 18 লক্ষ টাকা। ডি ক্যাটাগরি থেকে তাদের আরেক ক্রিকেটার হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান আরিফুল ইসলামকে 26 লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স ম্যানেজমেন্ট, তার ভিত্তিমূল্য ছিল 18 লক্ষ টাকা। সবশেষে এনসিএল টি-20 লিগে কিন্তু সে ভালো করেছে। তারপর ই ক্যাটাগরি থেকে তারা 3 জন ক্রিকেটারকে দলে ভিড়েছে। প্রথম নামটি হচ্ছে ডানাতি পেসার
শহীদুল ইসলাম, তাকে তার ভিত্তিমূল্য 14 লক্ষ টাকায় তারা দলে ভিড়িয়েছে। তারপর স্পিন অলরাউন্ডার রাহাতুল ফেরদৌস জাভেদকে তারা তার ভিত্তিমূল্য 14 লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে। এবং সবশেষ সিলেটের আরেক ক্রিকেটার উইকেটকিপার ওপেনার ব্যাটসম্যান তৌফিক খান তুষারকে তারা তার ভিত্তিমূল্য 14 লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে। এই হচ্ছে 12 জন ক্রিকেটার সিলেট টাইটান্সে, যার মধ্যে থেকে তারা পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, রনি তালুকদার, জাকির হাসান এবং এবাদত হোসেন, এই 5 জন ক্রিকেটারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা ভিত্তিমূল্যে দলে নিয়েছে, যার মধ্যে থেকে কমপক্ষে আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, এবাদত হোসেন এবং রনি তালুকদার, জাকির হাসান, এইসব ক্রিকেটার কিন্তু আমি ভেবেছিলাম তাদের পারিশ্রমিকটা আরো বেশি হবে, 40-50 লাখও যেতে পারে। পারভেজ হোসেন ইমনকে নিয়ে তো আমি খুব বেশি অবাক হয়েছি। ইমনের পারিশ্রমিকটা আমি ভেবেছিলাম 70-80 লাখ টাকা যাবে। আগের দিনও কিন্তু বাংলাদেশের আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো করেছিল, তারপরে এখানে তাকে দলের দিকে আগ্রহ দেখায়নি। এখন যদি একটু হালকা ছোটখাটো একটা বিশ্লেষণে আসি, 12 জনের এই স্কোয়াডের মধ্যে তারা 4টা ওপেনার ব্যাটসম্যান, 4টা মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান এবং 4জন পেসারকে দলে নিয়েছে। এখানে তারা কোনো স্পিনারকে দলে ভ্যারাইটি নিলাম থেকে এতে খুবই অবাক হয়েছি, যদিও তাদের কাছে এটার উত্তর থাকতে পারে যে তারা ডিরেক্ট সাইডিংয়ে 2 স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদকে দলে ভিড়েছে, সেই হিসাবে তারা এখান থেকে নিলাম থেকে নেয়নি। তারপরও তাদের একজন ব্যাকআপ স্পিনার নেওয়ার দরকার ছিল, মিরাজ নাসুমের বিকল্প তাদের দরকার, কারণ তারা এখন পর্যন্ত বিদেশি ক্রিকেটারদের মধ্যে থেকে তারা কিন্তু কোনো স্পিনারকে দলে ভেড়ায়নি। তারা ডিরেক্ট সাইডিংয়ে যে সাইম আইয়ুব যদিও অপশন করতে পারে, আর মোহাম্মদ আমিরকে দলে ভিড়েছে এর আগে। আর নিলাম থেকে তারা এক ক্যাটাগরি থেকে শ্রীলঙ্কার পেস অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে দলে ভিড়িয়েছে $35,000 ভিত্তিমূল্যে, এবং সি ক্যাটাগরিতে থেকে তারা $20,000 ভিত্তিমূল্যে ইউএস এর ব্যাটসম্যান আরব জুন্সকে দলে ভিড়িয়েছে। এখানেও কিন্তু তাদের কোনো স্পিনার নেই, সেই হিসাবে তাদের একটা স্পিনার নিলাম থেকে নেওয়া দরকার ছিল, এতে তারা একটা মারাত্মক ভুল করেছে। তারা ওপেনার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন, ওপেনার ব্যাটসম্যান রনি তালুকদার, ওপেনার ব্যাটসম্যান জাকির হাসান এবং ওপেনার ব্যাটসম্যান তৌফিক খান তুষারকে নিলাম থেকে নিয়েছে। এই 4 জনের মধ্যে ইমন তাদের ফার্স্ট প্রায়োরিটি লিস্টে থাকবে, রনি তালুকদার থাকবে, জাকির হাসান থাকবে, তাই তাদের ওপেনিং ডিপার্টমেন্টটা মোটামুটি ভালোই বলা চলে। সাথে সাইম আইয়ুব তো আছে বিদেশি। মিডল অর্ডারের মধ্যে টপ মিডল অর্ডার ব্যাটসম্যান তাদের 3 জন, আফিফ হোসেন, আরিফুল ইসলাম, মমিনুল হক এবং একজন হচ্ছে লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান রাহাতুল ফেরদৌস জাভেদ। এর মধ্যে থেকে আফিফ হোসেন এবং আরিফুল ইসলামের উপরই দলের ফোকাসটা থাকবে, এবং এই 2জনই কিন্তু টপ অর্ডারে খেলে থাকে, 3-এ খেলে থাকে এই 2জন ক্রিকেটার, তাই তাদের দলের মিডল অর্ডার, প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান কিন্তু এই দলের মধ্যে একদমই নেই। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আরন জোন্স আছে একজন, এবং আরেকজন অ্যাঞ্জেলো ম্যাথিউসকে তারা নিয়েছে, যদিও সে ফিনিশার, কিন্তু প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান এই দলের মধ্যে নেই। এটা তাদের ভোগাবে বলে আমার মনে হচ্ছে, যদিও তারা হয়তোবা আফিফ হোসেনকে 5-6 খেলাতে পারে, জাকির হাসানকে 3-এ খেলাতে পারে, সেই হিসাবে হয়তোবা তারা কভার দিবে ওইভাবে, তবে তাদের প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান লাগবে, বিদেশি আনতেই হবে। 4টা যে পেসার তারা নিয়েছে, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শহীদুল ইসলাম এবং রুয়েল মিয়ার মধ্যে থেকে খালেদ আহমেদ এবং এবাদত হোসেন থাকবে তাদের ফার্স্ট 2টা প্রায়োরিটি, এবং 2টা বলারই ভালো হয়েছে। খালেদ গত বিপিএল এর টপ 5 উইকেট টেকারে ছিল, এবাদত হোসেনও কিন্তু বিপিএল এ মোটামুটি ভালো করে থাকে, যদিও গত বিপিএল কম ম্যাচ খেলেছে, ইনজুরি কাটিয়ে এসেছে। আর অন্যদিকে বাকি 2 পেসার রুয়েল মিয়া এবং শহীদুল ইসলাম থাকবে ব্যাকআপ পেসার হিসেবে। সব মিলিয়ে মোটামুটি একটা দল গঠন করেছে সিলেট টাইটান্স ম্যানেজমেন্ট। এখন দেখার বিষয়, তাদের নিলাম তো শেষ, এখন বিদেশি ক্রিকেটারের মধ্যে তারা কিছু ভালো ক্রিকেটার দলে বেড়ায় কিনা, বিশেষ করে তাদের মিডল অর্ডার, প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান দরকার বিদেশি, পাশাপাশি তাদের একটা জেনুইন স্পিনার বিদেশি আনা দরকার। মিরাজ এবং নাসুমের সাথে তাদের একটা থার্ড স্পিনার অবশ্যই দলে লাগবে। তো এই ছিল সিলেট টাইটান্স দলকে নিয়ে আমার বিশ্লেষণ। আপনাদের কাছে কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। বাকি যে 3টি দল রয়েছে তাদেরকে নিয়ে বিশ্লেষণ ভিডিও খুব শীঘ্রই আসবে। এর আগে অলরেডি রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্সকে নিয়ে কথা বলেছি, তাদেরকে নিয়ে ভিডিও করা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, পাশাপাশি ভিডিওর স্ক্রিনেও পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওগুলো দেখে আপনার মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।